আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে বা 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল, ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরেছে। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাই ওই মেয়েটাকে তার মা বাপের কাছে, আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে। এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেন, জনগণের সামনে এই শাস্তিটা দৃশ্যমান করে, দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা বুঝিয়ে দেন। জনগণ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন। আপনাদের রাজধানীর আসাদ গেটে পেট্রোল পাম্প পরিদর্শনে এসেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তেলের যে সংকট, সেই সংকট তিনি সরাসরি দেখতে এসেছেন এবং পেট্রোল পাম্পে আসলে তেল আছে কিনা সেসব বিষয় তিনি পরিদর্শন করবেন। দেখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এসেছেন আসাদ গেটের সোনার বাংলা পেট্রোল পাম্প, এখানে দুটি পাম্প রয়েছে, তেলের পাম্প, এবং সেখানে তেলের যেই সংকট সেসব তিনি ঘুরে দেখছেন। এই পাম্পে পরিদর্শনে এসেছেন প্রধান বিরোধী নেতা রহমান এবং জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি এসেছেন। কতক্ষণ পরে এখানে আসলে মিডিয়ার গাড়ি, হ্যাঁ ও মিডিয়ার গাড়ি, এটা তোমারটা হিসাবে নাই। দেখতে পাচ্ছেন জামায়াত আমির এই মুহূর্তে তেলের যে পাম্প, সেই পাম্প পরিদর্শন করছেন। তেল পাম্পে আসলে তেল আছে কিনা সেসব তিনি দেখবেন। কিসের বাই সিকিউরিটি, কিসের সিকিউরিটি? একটু পিছিয়ে যান ভাই ভাই। আপনারা কার কি দায়িত্ব এখানে কার কি দায়িত্ব আপনাদের? সবাই 3 জন কেসে আছে। ও সংসদ ভবনের ড্রাইভার। তুমি কি অবস্থা আপনাদের একটু বলেন তো। আমাদের তো অবস্থায় যে তেল আসেনি, তেল আসে না, আমাদের প্রয়োজন 3 গাড়ি, পাই আমরা মনে করেন 1 গাড়ি। কিন্তু সরকার তো এটা বলে না। সরকার বলে যে তেলের সরবরাহ স্বাভাবিক আর মজুদ আগের চেয়ে ভালো। লাইন লাগবে কথা বলা হচ্ছে যে আগের থেকে এখন তেল বেশি বিক্রি হচ্ছে। আগে তো লাইন ছিল না এরকম। আচ্ছা, আগে আপনারা যে পরিমাণ তেল পেতেন এখন কি সেই পরিমাণ 24 ঘন্টায় পান? এক গাড়ি করে পয়সা। আগে কয় গাড়ি পাইতেন? 3 গাড়ি পেতাম আগে 3 গাড়ি পাইতেন, এখন 1 গাড়ি পান। 1 গাড়িতে তো আপনারা সামাল দিয়ে উঠতে পারবেন না, এই জন্য লোকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। কিন্তু সরকার যেটা বলতেছে, আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছেন, তিনি বলেছেন যে আগের চাইতে বেশি তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোতে। তা আপনারা যদি আগের চাইতে 3 ভাগের 1 ভাগ পান তাহলে বাকি বিক্রি করেন করতে।
তাহলে এই কথাটা সত্য না, জন্য তো লাইনটা থাকে তাহলে ওই কথাটা সত্য না। ওরকম হলে তো হয়তো তা শুনছেন আপনারাও, আমরা শুধু শুনি না, এটা তো এখন লাইভ হয়, সারা দুনিয়া শুনে। বাস্তবতা আর ওনাদের কথা এক না, এই তো। আচ্ছা, আপনারা কি বেশি দামে একটু কায়দা করে তেল তেল মাঝে মাঝে বিক্রি করেন? আপনারা করেন না, সরকার যে রেট দিয়ে রাখছে আমরা ওই রেটে এবং সেটা একদম ফ্রন্ট ডোরে, ব্যাক ডোরে কিছু নাই। ওই যেটা সরকার নির্ধারিত দাম আছে 120 টাকা অপটিন বেচে আর 100 টাকা 100 টাকা ডিজেল এটা মিটারে দেওয়া আছে সব। আমাদের মিটারে উঠে আগে আপনারা টোটালি কত ব্যারেল পাইতেন? আমরা ধরেন যে 3 গাড়ি যদি হয় ওর পরিমাণ হচ্ছে 40,500 লিটার। আচ্ছা, 40,500 লিটার। আর এখন পাচ্ছেন 13.5 13.5 অনেক সময় 18 দেয়, আবার কোনো সময় চাপ শেষ করলে 22 দেয়। এমন তো না যে এখানে কিছু নিলেন আবার বাইরে অন্য জায়গায় কিছু নিলেন। না ওরকম না, এই যে এখনই সিন্ধু খুলে নিয়ে গেলো পে অর্ডার বানাতে। আজকে ব্যাপার হয়েছে কি, আমাদেরকে একটা কথা সংসদের ভিতরে বলা হচ্ছে, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না? জি স্যার। তো সেখানে একটা কথা বললে তো এটার হিসাব দিতে হয়, আমাদের হিসাব নিতেও হয়, আমাদেরকে দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার জন্য এসেছি। বলবেন যে এর আগে বুঝেন নাই, না হ্যাঁ বুঝেছি, কিন্তু এখন আমরা প্রত্যেক লেভেলে যাচ্ছি। যারা বিক্রেতা এবং যারা গ্রহীতা তাদের উভয়ের কথা আমরা শুনতে চাচ্ছি, তারা কি বলেন আসলে। তা আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা মিলছে না, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আসলে দেখেন, এই সংকটটা আমরা তৈরি করি না, আমাদের সরকারও তৈরি করে না। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসাবে আমাদের গায়ে পড়েছে। কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে, আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরবে, সবাই বুঝবে। তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য ধরবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাই তো লোকরা বলবে তাইলে আমার সবই দাও। আমরা এখানে যেমন গাড়িগুলোতে জিজ্ঞেস করলাম, একটা গাড়ি বললো যে আমি সকাল 5টায় আসি, একটা বললো গতকাল রাত 9টায় আসি। কালকে রাত 3টার দিকে আছে স্যার, ওই যে গাড়িগুলো। হ্যাঁ, রাত 9টার লোক আছে, বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে তেল নাই, তা আমি কি করবো, আমি তো এখানে পড়ে আছি। অথচ বলা হচ্ছে যে একই গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে, এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে। এই কথা একেবারেই অসত্য, কেউ স্বীকার করে। সবাই বলছে সারাদিনে একবারই পাইনি, তাও আমাদেরকে সর্বোচ্চ 2,000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই সাক্ষী যে 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিজে 300 250 এক এক পাম্পের অবস্থা অনুযায়ী সেই রকম আমাদেরকে তেল দেওয়া হয়। কার এই টাকা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল নিবে, সে বাধ্য হয়ে নিচ্ছে জরুরি কাজ সারার। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা মৃত্যুক বানায় ফেলতেছি। এটা আসলে জাতীয় লজ্জা, এটা আমাদের খারাপ লাগে। ভাই সত্য কথাটা বললেও অসুবিধা নেই। আমি তো আগেই বলেছি এই সংকট এ সরকারের সৃষ্টি হয়, এইটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হয়েছে। তা সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো। তো মিথ্যার আশ্রয় নেওয়ার তো দরকার নেই, জনগণকে ধোঁকা দেওয়ার দরকার নেই। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা করবেন, পাবেন না কি করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এমপি সাহেব আছেন, সাইফুল আলম খান নির্মাণ সাহেব, উনি 12 নম্বরের ঢাকা 12 এমপি। ভাই দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পে তিনি ঘুরে দেখেছেন এবং সেখানে একজন সরকার একটু যাবেন না ভাই, ভাই
ঠিক আছে ভাই, লাইভে ঢুকতে পারেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের জামাত ইসলামীর সংগ্রামী আমির আজকে শিশু হাসপাতাল ভিজিট করেছেন। এখানে তিনি ব্রিফও করেছেন এবং পেট্রোল পাম্প ভিজিট করেছেন। এই পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করছেন আমাদের সরকারের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে আছে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা 12 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। আমার পাশে আছেন নির্বাহী পরিষদের আরেকজন সম্মানিত সদস্য, এই আসন থেকে যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, পরে আমরা নির্বাচনে ঐক্যের কারণে ওটা ছেড়ে দিয়েছিলাম, জনাব মোবারক হুসাইন। এইদিকে আছেন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। এইদিকে ঢাকা উত্তরের সেক্রেটারি নির্বাহী পরিষদ সদস্য জনাব ডক্টর রেজাউল করিম। আরও নেতৃবৃন্দ এখানে আছেন। তো আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আজকে বের হয়েছি মূলত জনদুর্ভোগ আছে কিনা বাংলাদেশে এটা বুঝার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম হেলথ সেক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শিশু হাসপাতাল দেখতে। সেখানে কর্তৃপক্ষ আমাদের সাথে ছিলেন, তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আমরা হাসপাতালের ভিতরে গিয়েছি। বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। তো সেখানে আমরা গিয়ে যেটা দেখলাম, এইটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল সরকারিভাবে। এই জন্য সারা দেশ থেকে এখানে রুগী চলে আসে রেফার। তারা এর চাপ নিতে পারছে না। অনেক রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না, আল্লাহ তালাই ভালো জানে। কাজেই চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের একটা ধাক্কা লেগেছে আমাদের অচি অবুঝ ফিরিস্তা শিশুদের গায়ে। আমরা সেখানে গিয়ে দেখলাম অনেক শিশুই আছেন। এর মাঝে এই হাসপাতালটা সরকারি না, এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার প্রতি বছর আগে দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবে। কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলো সব রুগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয় সব কিছু। তো সেই হিসাবে তারা চালাচ্ছে এবং তারা যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি, আমরা শিশুদেরকেও পরিদর্শন করেছি, তাদের গার্জিয়ানদের সাথে কথা বলেছি। আমরা বুঝতে পেরেছি যে এখানে আরও অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকার। আমরা এও জানতে পেরেছি যে করোনা হাম শুরু হওয়ার পরে হামের ট্রিটমেন্টের জন্য একটা আইসিইউ সরকার করে দিয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ভালো কাজ সরকার করলে আমরা আগেই বলেছি সমর্থন শুধু করবো না, সহযোগিতা। কিন্তু প্রয়োজন অনেক। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই হাসপাতালকে, যেহেতু একমাত্র হাসপাতাল বাংলাদেশের স্পেশালাইজড শিশু ক্ষেত্রে সরকারি, এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করে, তাইলে মানুষ কিছুটা রিলিফ পাবে। 2 নম্বর, আমরা জানলাম যে এখানে বিভিন্ন লোকদের অনুদান আছে সরকারের বাইরে। আমরা একটা দল, আমরা জনকল্যাণে বিশ্বাসী একটা দল। জনকল্যাণে আমাদের নিয়মিত কিছু কর্মসূচি থাকে। সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা একটু শরীক হওয়ার আগ্রহ ব্যক্ত করলে কর্তৃপক্ষ সাদরে এটাকে গ্রহণ করে। আমরা একটা পরিমাণ বলেছিলাম, তারা আরও বাড়িয়ে একটি যন্ত্র সরবরাহ করার জন্য বলেছে, যেটার অভাবে এখানে শিশুরা কষ্ট পাচ্ছে সেটা ওখানে বলেছি। একটা ব্রঙ্কোস্কোপিক মেশিন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আমরা চেষ্টা করবো, আপনারা দোয়া। এরপরে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর যারা চালক মালিক, তাদের সাথে আমরা কথা বলেছি। আস্তে আস্তে নেমেছি গাড়ি থেকে, তাদের সাথে গিয়ে কথা বলেছি। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলেছি। মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয়, আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকার পর্যন্ত তেল দেওয়া হয়। এইটা বিভিন্ন
এই পাম্প বেঁধে এই বেশকমটা হয়। এরপরে আমরা এসেছি এখানে পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলতে, মালিকদের কেউ এখানে ছিলেন, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানাচ্ছে এটা হলো আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পেতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না, যত সময় থাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন প্রত্যেকে? তারা বললেন যে এই কথাটা সত্য। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা পাই, সমানও পারি না, বেশি তো প্রশ্নই। সম্মানিত ভাইয়েরা, কি বলবো, জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ, সার্বভৌম জাতীয় সংসদ, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জা। আমরা দুঃখ প্রকাশ করছি যারা এই তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছেন, রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে। আমরা যদি পারতাম তাদের দুঃখ দূর করার মতো কিছু আমাদের হাতে থাকতো, আমরা সেটা করতাম। আমরা এখন যেটা পারবো আপনাদের হয়ে এখন কথা বলবো, যে আমরা গিয়েছি, হাওয়ায় বসে কথা বলছি না, এসিতে বসে কথা বলছি না, আমরা ওখানে গিয়েছি গরমের মধ্যে, অল্প সময় হলেও আমরা তাদের সাথে থেকেছি, কথা বলেছি, বুঝেছি। এই চিত্র এখন সংসদে আমরা নিয়ে এসেছি। আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি, এই সংকটটা এই সরকারের তৈরি না, এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো স্রোত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি ভাই আগে কত, বলে যে আগে 2,000 টাকা রুজি করতাম, এখন কত? না এখন তো 500-600। অথচ দ্রব্যের মূল্য বেড়ে গেছে 2টা কারণে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা, সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজের রেটও বাড়াই গেছে। এই 2টার ভার এসে সাধারণ জনগণের গাড়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো। আমরা সকল অন্যায়ের বিপক্ষে। আমরা বলতে খারাপ, আপনাদেরকে বাদ দিয়ে নয়, এই সবাই মিলিয়ে আমরা। আপনারা আমাদেরকে সংসদে পাঠিয়েছেন ভোট দিয়ে, আশা করেছিলেন আমরা সরকার গঠন করব। আল্লাহর ইচ্ছেটা হয় নাই, এই নিয়ে কোনো আফসোস নাই। আমরা সরকার গঠন করলাম কি করলাম না, এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আমাদের কাছে বড় ব্যাপার আমরা জনগণের জন্য কথা বলতে পারলাম কিনা, কাজ করতে পারলাম। আমরা কথাও বলবো, যেখানে সম্ভব কাজও করবো ইনশাআল্লাহ। সব কাজ এখন চাইলেই আমরা পারবো না, যা আমরা পারবো তা আমরা করবো ইনশাআল্লাহ। একদিকে এই অবস্থা, অন্যদিকে আইন শৃঙ্খলার মারাত্মক অবস্থা। আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে, আর 4 দিন হবে। গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল, ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে দেন। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাপের কাছে
আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে, এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। জনগণের সামনে এই শাস্তিটা দৃশ্যমান করে, দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা বুঝিয়ে দেন। জনগণ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দেবেন। দেশবাসীও বিচার করবেন। আপনারা ভালো থাকবেন।